আসসালামু আলাইকুম সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি বিশ্বব্যাপী এই করোনা ভাইরাসের সময় সবাই ঘরে অবস্থান করছো, সুস্থ আছো, ভালো আছো। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী হিসেবে তোমাদের সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আজ আমি তোমাদের সাথে পৌরনীতি দ্বিতীয় পত্র অষ্টম অধ্যায় বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে আলোচনা করব। তো অষ্টম অধ্যায়ের বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা এই অধ্যায়ের আলোচনার ক্ষেত্রে আমাদেরকে আগে জানতে হবে নির্বাচন কি। নির্বাচন হচ্ছে একটি জনপ্রতিনিধি বাছাইয়ের প্রক্রিয়া বা মাধ্যম। তো এই বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা এই অধ্যায় শেষে আমরা কি শিখব বা শিক্ষার্থী তোমরা কি শিখবে? বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা এই অধ্যায় শেষে তোমরা শিখতে পারবে, এই পাঠ শেষে শিখতে পারবে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্য কি, এটা ব্যাখ্যা করতে পারবে। বাংলাদেশের জাতীয় নির্বাচনের গুরুত্ব ও তাৎপর্য এটা বিশ্লেষণ করতে পারবে। নির্বাচনে নাগরিকের ভূমিকা কি এটা ব্যাখ্যা করতে পারবে এবং নির্বাচনে নাগরিকের অংশগ্রহণের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। তো আমরা এখন প্রথমে চলে যাব বাংলাদেশের নির্বাচনের বৈশিষ্ট্য সম্পর্কে। বাংলাদেশের নির্বাচনের ব্যবস্থার বৈশিষ্ট্য কি বা বৈশিষ্ট্যগুলো কি? দেখো, বর্তমানে গণতন্ত্র একটি জনপ্রিয় এবং কল্যাণকামী শাসন ব্যবস্থা হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত। গণতন্ত্রের একটি মৌলিক এবং অপরিহার্য দিক হচ্ছে নির্বাচন। নির্বাচন ছাড়া কোনো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চিন্তা করা যায় না। নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের প্রতিফলন ঘটে। নির্বাচনের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে গণতন্ত্র সুদৃঢ় হয়। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। 1972 সালের 16 ডিসেম্বর বাংলাদেশের সংবিধান লাভের পর 1973 সালের 7 মার্চ দেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন হচ্ছে একটি নিয়মিত এবং রাজনৈতিক ব্যবস্থা, দীর্ঘমেয়াদী রাজনৈতিক ব্যবস্থা। বস্তুত নির্বাচন হলো প্রতিনিধি বাছাইয়ের একটি প্রক্রিয়া বা মাধ্যম। বর্তমানকালে বিশ্বের অধিকাংশ রাষ্ট্রে বা অধিকাংশ দেশেই পরোক্ষ গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যবস্থা প্রচলিত রয়েছে, যেখানে জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারাই রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত বা শাসন কার্য পরিচালিত হয়। তো বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় ভাগে 11 অনুচ্ছেদে রাষ্ট্র পরিচালনার মূল নীতিতে উল্লেখ রয়েছে প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হবে। গণতন্ত্রের আদর্শ ও মূল্যবোধকে সমুন্নত রাখতে দীর্ঘদিনের ঐতিহ্য অনুযায়ী বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে: 1. সর্বজনীন ভোটাধিকার। সর্বজনীন ভোটাধিকার কি? বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সর্বজনীন ভোটাধিকার। এই সংবিধান অনুযায়ী 18 বছর বয়স্ক সকল নাগরিকের ভোটের অধিকার স্বীকৃত। নারী পুরুষ ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকলের 18 বছর অর্থাৎ 18 বছর প্রাপ্তবয়স্ক হলেই সে ভোট দিতে পারবে বা তার ভোটের মৌলিক অধিকার রয়েছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে গোপন ভোট পদ্ধতি। গোপন ভোট পদ্ধতি গোপন ভোট পদ্ধতি ভোটাধিকার নাগরিকের শ্রেষ্ঠ রাজনৈতিক অধিকার। ভোট নাগরিকের পবিত্র আমানত। বাংলাদেশের গোপন
পদ্ধতি গোপন ব্যালট পেপারের মাধ্যমে ভোট প্রদানের ব্যবস্থা রয়েছে। ফলে প্রত্যেক নাগরিক সকল প্রকার ভয় ভীতির ঊর্ধ্বে থেকে এবং চাপমুক্ত থেকে ভোট দিতে পারবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সমভোটাধিকার। বাংলাদেশের সকল নাগরিকের ভোট দানের অধিকার রয়েছে, অর্থাৎ বাংলাদেশের সকল নাগরিকের সমান ভোট প্রদানের অধিকার রয়েছে। প্রত্যেকের একটি করে ভোট প্রদানের, অর্থাৎ প্রত্যেকে একটি করে ভোট দিতে পারবে, প্রত্যেক নির্বাচনী এলাকার জন্য একটি অভিন্ন ভোটার তালিকা থাকবে, যেখানে নারী পুরুষ ধর্মবর্ণ গোত্র ভেদে সকলের নারী পুরুষ ধর্মবর্ণ গোত্র মিলে কোনো আলাদা ভোটার তালিকা থাকবে না এবং সবাই সমান ভোটের অধিকার হবে। 4 নম্বর প্রশ্নে আসি, একক নির্বাচনী এলাকা। সমগ্র বাংলাদেশ জনসংখ্যার সমতার ভিত্তিতে একক নির্বাচনী এলাকায় বিভক্ত, অর্থাৎ সমগ্র বাংলাদেশের সংসদ সদস্য আসন হচ্ছে 300টি। এই 300টি আসন প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হবে এবং 50টি হচ্ছে সংরক্ষিত মহিলা আসন। তো একক নির্বাচনী যে এলাকা, একক নির্বাচনী এলাকায় থেকে একটি এলাকা থেকে একজন করে জাতীয় সংসদ প্রতিনিধি নির্বাচিত হবেন জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে। এছাড়া ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন সব প্রতিনিধিত্ব সংস্থায় একক নির্বাচনী এলাকায় থেকে একজন করে প্রতিনিধি নির্বাচিত হবেন। এরপর আমরা আসি প্রত্যক্ষ ভোট। 5 নম্বর পয়েন্ট হচ্ছে প্রত্যক্ষ ভোট। বাংলাদেশের নির্বাচনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যক্ষ ভোট পদ্ধতি। বাংলাদেশের জাতীয় সংসদ সদস্যগণ নাগরিকের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হন। এছাড়া রাষ্ট্রপতি এবং সংসদের সংরক্ষিত মহিলা আসন ব্যতীত অন্যান্য ক্ষেত্রে জনপ্রতিনিধিগণ প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হন। শুধুমাত্র রাষ্ট্রপতি এবং সংসদ সদস্যদের যে মহিলা সংরক্ষিত আসন রয়েছে তাদের ব্যতীত বাকি যারা আছেন তারা জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হন। এরপর আমি আসি 6 নম্বর পয়েন্টে, নিয়মিত নির্বাচন অনুষ্ঠান। বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে নিয়মিত নির্বাচন অনুষ্ঠান। এই সংসদের মেয়াদকাল হচ্ছে 5 বছর, অর্থাৎ বাংলাদেশের জাতীয় সংসদের মেয়াদ 5 বছর পূর্ণ হলে মেয়াদ শেষে নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু মেয়াদ শেষ হওয়ার পূর্বে যদি কোনো কারণে সংসদ সদস্য পদ শূন্য হয়, সেখানেও সময়ের মধ্যেই উপনির্বাচনের ব্যবস্থা করা হয় বা উপনির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। এরপর আমরা আসি 7 নম্বর পয়েন্টে, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কেননা নির্বাচন ব্যবস্থা বা নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ না হয় তাহলে নির্বাচনের কোনো গুরুত্ব থাকে না। এই জন্য বাংলাদেশের আপামার জনগণ অবাধ নিরপেক্ষ নির্বাচনের উপর আস্থাশীল। এরপর আমি আসি 8 নম্বর পয়েন্টে, নির্বাচন কমিশনের কর্তৃত্ব। বাংলাদেশের নির্বাচন পরিচালনার একমাত্র সাংবিধানিক সংস্থা হচ্ছে নির্বাচন কমিশন।
জাতীয় সংসদ, রাষ্ট্রপতি, স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থার নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের হাতে ন্যস্ত থাকে। এক্ষেত্রে নির্বাহী বিভাগ কমিশনকে সহায়তা করে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা বৈশিষ্ট্যগুলো অবশ্যই এখন বুঝতে পারছো। আর এরপর আমি চলে যাব বাংলাদেশের ভোটারদের যোগ্যতা কি। যারা ভোট দেবেন, এই ভোট হতে মানে ভোটার হতে হলে এবং যে ব্যক্তি ভোট দিবেন তাকে ভোট দিতে হলে কি কি যোগ্যতার অধিকারী হতে হবে বাংলাদেশের নাগরিক হিসেবে, বা বাংলাদেশের যদি কেউ কোনো ব্যক্তি ভোট দিতে চান তাকে কোন কোন যোগ্যতার অধিকারী হতে হবে। দেখো, বাংলাদেশের যেহেতু সর্বজনীন ভোটাধিকার স্বীকৃত, বাংলাদেশের সর্বজনীন ভোটাধিকার নীতি স্বীকৃত, ভোটাধিকার নাগরিকের শ্রেষ্ঠ রাজনৈতিক অধিকার। এক্ষেত্রে প্রত্যেক ভোটারকে তাদের যেসব যোগ্যতার অধিকারী হতে হবে, অর্থাৎ ভোট প্রদানের ক্ষেত্রে যে যোগ্যতার অধিকারী হতে হবে, তার মধ্যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে বাংলাদেশের নাগরিক হতে হবে। অবশ্যই যে ভোট দেবে, বাংলাদেশে যদি কোনো ব্যক্তি ভোট দিতে চায়, সে যদি বাংলাদেশের বাইরে কোনো নাগরিক হয় তাহলে তো সে ভোট দিতে পারবে না। এই ক্ষেত্রে অবশ্যই তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কমপক্ষে তাকে 18 বছর বয়স্ক হতে হবে, কারণ 18 বছর বয়সের নিচে বাংলাদেশে কোনো ব্যক্তি বা কোনো নাগরিক ভোট দিতে পারে না। এরপর আসি, নির্বাচনী এলাকার অধিবাসী হতে হবে অথবা আইনগতভাবে উক্ত এলাকার অধিবাসী হিসেবে বিবেচিত হতে হবে। ধরো, কোনো ব্যক্তি যদি যে এলাকার ভোটার, যে এলাকায় সে ভোট দিতে চায়, সে এলাকা যদি সে অধিবাসী না হয়, সে এলাকা যদি সে বসবাস না করে এমন কোনো প্রমাণ যদি না থাকে, বা সে যে ওই এলাকার ব্যক্তি হিসেবে সে ওখানে বসবাস করছে, সেক্ষেত্রে যদি এরকম না হয় বা তার যদি আইনগত অধিকার না থাকে যে সে এলাকার ব্যক্তি না, তাহলে কিন্তু সে এলাকা ভোট দিতে পারবে না। এই জন্য যে ব্যক্তি ভোট দিতে চায় তাকে অবশ্যই কি হতে হবে, যে এলাকায় ভোট দিতে চায় সে এলাকার অধিবাসী হতে হবে। এরপর আমরা আসি 4 নম্বর পয়েন্টে, আদালত কর্তৃক অপরিকৃত কোনো ব্যক্তি ভোট দিতে পারবে না। এরপর 5 নম্বর পয়েন্ট হচ্ছে দ্বি-নাগরিকত্ব হওয়া চলবে না। এখন একই সাথে কোনো ব্যক্তি যদি বাংলাদেশের নাগরিক হয় আবার অন্য একটা রাষ্ট্রের নাগরিক হয়, সেক্ষেত্রে সে বাংলাদেশের ভোট দিতে পারবে, অর্থাৎ 2 দেশের নাগরিক হওয়া চলবে না, তাকে বাংলাদেশেরই নাগরিক হতে হবে। যে এলাকায় যে দেশে সে ভোট দিতে চায় সে এলাকার তাকে নাগরিক বা সে দেশের নাগরিক তাকে হতে হবে। এরপর দেউলিয়া হওয়া চলবে না। যদি কোনো ব্যক্তি দেউলিয়া হয় তাহলে সে ভোট দিতে পারবে। এই হলো বাংলাদেশের নাগরিকদের অর্থাৎ ভোটারদের যোগ্যতা, মানে ভোট দিতে হলে তার কি কি যোগ্যতার অধিকারী হতে হবে। আমি আবার বলি, বাংলাদেশের নাগরিক হতে হবে, যে ব্যক্তি ভোট দিতে চায় তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, তাকে কমপক্ষে 18 বছর বয়স্ক হতে হবে, এবং সে যে এলাকায় ভোট দিতে চায় সে এলাকায় তার অধিবাসী হতে হবে। তারপর তার দেউলিয়া হলে চলবে না, দ্বি-নাগরিকত্ব হওয়া চলবে না। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা হলো, বাংলাদেশের ভোটারদের যোগ্যতা সম্পর্কে আলোচনা করা হলো। এখন আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে নির্বাচনে নাগরিকের ভূমিকা কি। নির্বাচনে নাগরিকের ভূমিকা, নির্বাচন তো দেব, নির্বাচনে নাগরিক অংশগ্রহণ করবে, কিন্তু তার ভূমিকাটা কি, তার গুরুত্বটা কি, সে বিষয়ে এখন আমি আলোচনা করব। নির্বাচনে নাগরিকের ভূমিকা, দেখো, বর্তমান বিশ্বের রাষ্ট্রগুলোর অধিকাংশ হচ্ছে জাতীয় রাষ্ট্র। এই বিপুল আয়তন আর জনসংখ্যা, এত বিপুল পরিমাণ আয়তন এবং বিপুল জনসংখ্যা অধ্যুষিত এলাকায় অধ্যুষিত জাতীয় রাষ্ট্রে সকল নাগরিকের পক্ষে শাসন কার্যে অংশগ্রহণ করা সম্ভব না। তাই গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকগণ নির্বাচনের মাধ্যমে নিজেদের পছন্দ মতো প্রতিনিধি নির্বাচন করে। নির্বাচিত প্রতিনিধিগণ জনগণের পক্ষে দেশের শাসন কার্য পরিচালনা করে থাকে। নির্বাচনের মাধ্যমে নাগরিকগণ দক্ষ, যোগ্য ও অভিজ্ঞ
নির্বাচনের মাধ্যমে নাগরিকান কি করেন, দক্ষ, যোগ্য এবং অভিজ্ঞ প্রতিনিধি বাছাইয়ের সুযোগ পায় বিধায় শাসন কার্য ব্যবস্থা দক্ষ, উন্নত এবং উৎকৃষ্ট মানের হয়। এই জন্য নির্বাচনে নাগরিকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশের সংবিধানে সর্বজনীন ভোটাধিকার যেহেতু স্বীকৃত, সেক্ষেত্রে সর্বজনীন ভোটাধিকার বলতে বাংলাদেশ সংবিধানে সর্বজনীন ভোটাধিকার স্বীকৃত, কিন্তু সর্বজনীন ভোটাধিকারটা কি? সর্বজনীন ভোটাধিকার হচ্ছে রাষ্ট্রের সকল নাগরিকের সর্বজনীন ভোটাধিকার বলতে রাষ্ট্রের সকল নাগরিকের নির্বাচনে ভোট দেওয়া এবং পাওয়ার অধিকারকে বোঝায়। তাই যে সর্বজনীন ভোটাধিকার, এটা হচ্ছে সকল নাগরিকের ভোট দেওয়ার এবং পাওয়ার অধিকার রয়েছে। সকল নাগরিক যাতে রাষ্ট্রের জনকল্যাণে অংশগ্রহণ করতে পারে, অর্থাৎ রাষ্ট্রের ভালো মন্দ, তারপর কল্যাণ অকল্যাণ বিচার বিবেচনায় অংশ নিতে পারে, সেজন্য সকলকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার ব্যবস্থা রয়েছে বাংলাদেশ সংবিধানে। এ লক্ষ্যে বাংলাদেশ সংবিধানের 121 ও 122 অনুচ্ছেদে 121 এবং 122 অনুচ্ছেদ অনুযায়ী 18 বছর বয়স্ক হলে, কমপক্ষে 18 বছর বয়স্ক হলেই সে নাগরিক ভোট দিতে পারবে। অর্থাৎ এক্ষেত্রে তাকে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে এইসবের ঊর্ধ্বে থেকে ভোটাধিকার সুযোগ পাবে। গণতান্ত্রিক ব্যবস্থায় নাগরিক যত বেশি ভোট প্রদান করবে, গণতন্ত্র তত বেশি সুদৃঢ় হবে। ভোটাধিকার যেহেতু নাগরিকের শ্রেষ্ঠ রাজনৈতিক অধিকার, এক্ষেত্রে এই প্রসঙ্গে রাষ্ট্রীয় বিজ্ঞানী লর্ড ব্রাইস বলেন, রাজনৈতিক অধিকারের মাধ্যমে মানুষ ব্যক্তিত্ব ও মর্যাদা সম্পন্ন হয়। গণতান্ত্রিক মূল্যবোধ ও আদর্শ সমুন্নত রাখা, গণসার্বভৌমত্ব বিকাশ ঘটানো, জনমতের প্রতিফলন, স্বৈরাচারিতা রোধ এবং সুশাসন প্রতিষ্ঠা ইত্যাদি ক্ষেত্রে নির্বাচনে জনগণের ভূমিকা পালন খুবই গুরুত্বপূর্ণ। কেননা জনগণ যে প্রতিনিধি বাছাই করবে বা যেই প্রতিনিধিকে ভোট প্রদান করবে, সেই প্রতিনিধি পরবর্তীতে রাষ্ট্রের শাসন ক্ষমতা গ্রহণ করবে। আর জনগণ যখন দক্ষ, অভিজ্ঞ এবং যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবে তার ভোটের প্রয়োগের মাধ্যমে, তখন ওই দক্ষ প্রতিনিধি রাষ্ট্রের শাসন কার্য পরিচালনা যদি করতে পারে, যেহেতু ওই রাষ্ট্রের শাসন কার্য পরিচালনার দায়িত্ব ওই ব্যক্তির ওপর, প্রতিনিধির উপর পড়ে, তখন এই প্রতিনিধি পক্ষে অবশ্যই রাষ্ট্র উন্নয়ন করা সম্ভব হবে। যদি জনগণ এই সুযোগটা না পেত, অর্থাৎ নির্বাচনের মাধ্যমে যদি সে ভোট প্রদান করতে না পারত, তাহলে কিন্তু রাষ্ট্রের উন্নয়ন কখনোই কল্পনা করা যায় না। এই জন্য নাগরিকের অবশ্যই নির্বাচনে অংশগ্রহণের গুরুত্ব প্রত্যেক নাগরিকের উচিত নির্বাচনে অংশগ্রহণ করা। আর নির্বাচনের মাধ্যমে যে দক্ষ, যোগ্য, অভিজ্ঞ ব্যক্তিকে নির্বাচিত করা হয়, তার মাধ্যমে রাষ্ট্রের যে সরকার গঠিত হবে, সেই সরকার পরবর্তীতে রাষ্ট্রকে কিভাবে উন্নয়ন করবে, কিভাবে রাষ্ট্রের জনগণের চাহিদা পূরণ করে রাষ্ট্রকে উন্নত থেকে উন্নত করতে পারে, এই সার্বিক বিষয় পর্যালোচনা করার জন্য, পরিচালনা করার জন্য অবশ্যই দক্ষ ব্যক্তির প্রয়োজন। যেহেতু বাংলাদেশের কথাই বলি, যেহেতু বাংলাদেশের জনসংখ্যা প্রায় 16 কোটির উপরে, 17 কোটি বা 18 কোটির কাছাকাছি, সেক্ষেত্রে এত জনগণ তো একসাথে রাষ্ট্রের উন্নয়ন করতে পারে না। যেহেতু সকল জনগণ একসাথে রাষ্ট্রের কাজে অংশগ্রহণ করতে পারে না, সেক্ষেত্রে অবশ্যই এই জনগণের মাধ্যমে কোন ব্যক্তিকে বাছাই করে তাকে তার কাছে শাসন ব্যবস্থা
বা শাসন পরিচালনার দায়িত্ব বা রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয়। এই জন্য নির্বাচনের ব্যবস্থা করা। কারণ সকল জনগণ যদি শাসন কার্যে একসাথে অংশগ্রহণ করে, তাহলে তো শাসন কার্যের ক্ষেত্রে বা রাষ্ট্রের উন্নয়নের ক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, তাই না? তো সেক্ষেত্রে প্রতিনিধি বাছাই করবে, আর প্রতিনিধি বাছাইয়ের মাধ্যমেই হচ্ছে নির্বাচন। কারণ নির্বাচন ব্যতীত কখনোই দক্ষ, যোগ্য এবং অভিজ্ঞ ব্যক্তি নির্বাচন করা সম্ভব নয়। তো নির্বাচনে যদি জনগণ ভোট প্রদান না করে বা জনগণ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে সেক্ষেত্রে কে কোন 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 প্রতিনিধি করবে, রাষ্ট্র পরিচালনা করবে, তাই না? তো রাষ্ট্র পরিচালনা করার জন্য তো অবশ্যই দক্ষ ব্যক্তির প্রয়োজন, যোগ্য ব্যক্তির প্রয়োজন এবং অভিজ্ঞ ব্যক্তির প্রয়োজন। এই ক্ষেত্রে প্রত্যেক নাগরিক তার ভোটকে আমানত হিসেবে অবশ্যই এমন ব্যক্তিকে বাছাই করবে নির্বাচনের মাধ্যমে, যাতে পরবর্তীতে সে রাষ্ট্রের উন্নয়ন করতে পারে। এক্ষেত্রে অবশ্যই বলবো যে নির্বাচনে নাগরিকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের অষ্টম অধ্যায়, প্রিয় শিক্ষার্থীরা, আজকের অষ্টম অধ্যায় বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সম্পর্কে আশা করি তোমাদের কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি। কারণ আমি এখানে তোমাদের এই বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হলো। পরে তোমাদের সাথে আবার বাংলাদেশের ভোটারদের যোগ্যতা, অর্থাৎ কারা ভোট দিতে পারবে, কিভাবে ভোট দিতে পারবে, মানে ভোটের ক্ষেত্রে কথা বলা হলো। এরপর নির্বাচনে নাগরিকের ভূমিকা কি সেটা বলা হলো। তো আশা করি আমার এই আজকের লেকচার যদি তোমরা দেখো আর শোনো, ইনশাল্লাহ অবশ্যই এই বিষয়ে তোমাদের কিছুটা হলো ধারণা হবে। আর কিছুটা ধারণা কেন, পুরোটা ধারণাই হবে। এর পাশাপাশি যদি লেকচারটা তোমরা শোনো, তাহলে আশা করি তোমাদের বইও ধরা লাগবে না। আর পরবর্তী যে লেকচার হবে, সেই লেকচারে তোমাদের সাথে আমি আজকে যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্য, বাংলাদেশের ভোটারদের যোগ্যতা, নির্বাচনের নাগরিকদের ভূমিকা, এ বিষয়ে আলোচনা করলাম। এর উপর ভিত্তি করে আমি তোমাদের পরবর্তী সৃজনশীলের উপর আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, সবাই বাসায় থাকো, বাসায় থেকে ঘরে থেকে সুস্থ থেকে এবং আমার এই লেকচারটা অবশ্যই শুনবে। এবং আর যেসব টিচাররা সকল শিক্ষকের লেকচারগুলোকে ভালো করে শুনবে, যেহেতু এখন এই বর্তমান পরিস্থিতিতে এখন সরকার থেকে নির্দেশনা আসা পর্যন্ত ক্লাস শুরু হচ্ছে না। তো আশা করি খুব শীঘ্রই তোমাদের ক্লাস শুরু হবে, তোমাদের সাথে আবার আমাদের দেখা হবে। তো সবাই সে অপেক্ষা থাকো এবং আমরাও তোমাদের সাথে দেখা করব, তোমাদের সাথে আমাদের দেখা হবে। তাই সেই আশায় বা সেই প্রত্যাশায় আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।